নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের প্রগতি সংহার। গল্প পাঠে আমি অনিন্দিতা। এই কলেজে ছেলে মেয়েদের মেলামেশা বরঞ্চ কিছু বাড়াবাড়ি ছিল। এরা প্রায় সবাই ধনী ঘরের। এরা পয়সার ফেলাছড়া করতে ভালোবাসে। নানা রকম বাজে খরচ করে মেয়েদের কাছে দরাজ হাতে নাম কিনত, মেয়েদের মনে ঢেউ তুলত। তারা বুক ফুলিয়ে বলতো, আমাদেরই কলেজের ছেলে এরা। সরস্বতী পুজো তারা এমনই ধুম করে করত যে বাজারে গাঁদা ফুলের আকাল পড়ে যেত। এছাড়া চোখ টেপাটেপি ঠাট্টা তামাশা চলছেই। এই তাদের মাঝে একটা সংঘ তেড়ে ফুরে উঠে মেলামেশা ছাড়খাড় করে দেওয়ার জো করল। সঙ্গের হাল ধরেছিল সুরীতি, নাম দিল নারী প্রগতি সংঘ। সেখানে পুরুষের ঢোকবার দরজা ছিল বন্ধ। সুরীতির মনের জোরে ধাক্কায় একসময় যেন পুরুষ বিদ্রোহের একটা হাওয়া উঠল। পুরুষরা যেন বেজাত, তাদের সঙ্গে জলচল বন্ধ, কদর্য তাদের ব্যয়ভার। এবার সরস্বতী পুজোতে কোনো ধুমধাম হল না। সুরীতি ঘরে ঘরে গিয়ে মেয়েদের বলেছে জাঁকজমকের হুল্লোড়ে তারা যেন এক পয়সা না দেয়। সুরীতির স্বভাব খুব কড়া, মেয়েরা তাকে ভয় করে। তাছাড়া নারী প্রগতির সঙ্গে দিব্যি গালিয়ে নিয়েছে যে কোনো পালা পার্বণে তারা কিছুমাত্র বাজে খরচ করতে পারবে না। তার বদলে যাদের পয়সা আছে, পুজো আর্চায় তারা যেন দেয় গরিব ছাত্রীদের বেতন সাহায্য বাবদ কিছু কিঞ্চিত। ছেলেরা এই বিদ্রোহে মহা খাপ্পা হয়ে উঠল। বলল, তোমাদের বিয়ের সময় আমরা গাধার পিঠে বরকে চড়িয়ে যদি না নিয়ে আসি তবে আমাদের নাম নেই। মেয়েরা বলল, এরকম জুরি গাধা একটার পিঠে আরেকটা আমাদের সংসারে কোনো কাজে লাগবে না। সে দুটি আমরা তোমাদের দরবারে গলায় মালা দিয়ে আর রক্তচন্দন কপালে পরিয়ে দিয়ে পাঠিয়ে দেব। তাদের আদর করে দলে টেনে নিয়ে নিও। যাই হোক, এ কলেজে ছেলেতে মেয়েতে একটা ছাড়াছাড়ি হবার জো হল। ছেলেরা কেউ কাছে এসে কথা বলতে গেলেই মেয়েরা নাক তুলে বলতে আরম্ভ করল, এ বড্ড গায়ে পড়া। ছেলেদের কেউ কেউ মেয়েদের পাশে বসে সিগারেট খেত, এখন সেটা তাদের মুখ থেকে কেড়ে নিয়ে ফেলে দেয়। ছেলেদের ওপর রূঢ় ব্যবহার করা ছিল যেন মেয়েদের আত্মগরিমা। কোনো ছেলে বাসে মেয়েদের জন্য জায়গা করে দিতে এগিয়ে এলে বিদ্রোহিণী বলে উঠত, এইটুকু অনুগ্রহ করবার কি দরকার ছিল? ভিড়ের মধ্যে আমরা কারোর চেয়ে স্বতন্ত্র অধিকারের সুযোগ চাইনে। ওদের সংঘের একটা বলি ছিল, ছেলেরা মেয়েদের চেয়ে বুদ্ধিতে কম। দৈবাত প্রায় পরীক্ষার ফলে তা প্রমাণ হয়ে যেত। কোনো পুরুষ যদি পরীক্ষায় তাদের ডিঙিয়ে প্রথম হতো, তাহলে সে একটা চোখের জলের ব্যাপার হয়ে উঠত। এমনকি তার প্রতি বিশেষ পক্ষপাত করা হয়েছে স্পষ্ট করে এমন নালিশ জানাতেও সংকোচ করত না। আগেই ক্লাসে যাওয়ার সময় মেয়েরা খোপায় দুটো ফুল গুজে যেত, বেশভূষায় কিছু না কিছু বাহার করত। এখন তা নিয়ে এদের সঙ্গে ধিক ধিক রব ওঠে। পুরুষের মন ভোলাবার জন্য মেয়েরা সাজবে, গয়না পরবে। এই অপমান মেয়েরা অনেকদিন ইচ্ছে করে মেনে নিয়েছে, কিন্তু আর চলবে না। পরনে বেরঙা খদ্দর চালু হল। সুরীতি তার গয়নাগুলো দিদিমাকে দিয়ে বলল, এগুলো তোমার দান খয়রাতে লাগিয়ে দিও, আমার দরকার নেই, তোমার পুণ্যি হবে। বিধাতা যাকে যেরকম রূপ দিয়েছেন তার ওপরে রং চড়ানো অসভ্যতা। এ সমস্ত মধ্য আফ্রিকায় শোভা পায়। মেয়েরা যদি তাকে বলতো, দেখ সুরীতি, অত বাড়াবাড়ি করিস নে, রবি ঠাকুরের চিত্রাঙ্গদা পড়েছিস তো? চিত্রাঙ্গদা লড়াই করতে জানত, কিন্তু পুরুষের মন ভোলাবার বিদ্যে তার জানা ছিল না। সেখানেই তার হার হল। শুনে সুরীতি জ্বলে উঠত, বলতো, ও আমি মানি নে, এমন অপমানের কথা আর হতেই পারে না। এদের মধ্যে কোনো কোনো মেয়ের আত্মবিদ্রোহ দেখা দিল। তারা বলতে লাগল, মেয়ে পুরুষের এইরকম ঘেঁষাঘেঁষি তফাত করে দেওয়া এখনকার কালের উল্টো চাল। বিরুদ্ধবাদীরা বলত, পুরুষেরা যে বিশেষ করে আমাদের সমাদর করবে, আমাদের চৌকি এগিয়ে দেবে, আমাদের রুমাল কুড়িয়ে দেবে, এই তো যা হওয়া উচিত। সুরীতি তাকে অপমান বলবে কেন? আমরা তো বলি এই আমাদের সম্মান। পুরুষের কাছ থেকে আমাদের সেবা আদায় করা চাই। একদিন ছিল যখন মেয়েরা ছিল সেবিকা,
দাসী। এখন পুরুষেরা এসে মেয়েদের স্তবস্তুতি করে, এই সমাদর। সুরীতি যাই বলুক, আমরা ছাড়তে পারব না, এখন পুরুষ আমাদের দাস। এই রকম গোলমাল ভিতরে ভিতরে জেগে উঠল সকলের মধ্যে। বিশেষ করে সলিলার এই নীরস ক্লাসের রীতি ভালো লাগল না। সে ধনী ঘরের মেয়ে, বিরক্ত হয়ে চলে গেল দার্জিলিংয়ে ইংরেজি কলেজে। এমনি করে দু একটি মেয়ে খসে যেতেও শুরু করেছিল, কিন্তু সুরীতির মন কিছুতেই টলল না। মেয়েদের মধ্যে বিশেষত সুরীতির এই গুমর ছেলেদের অসহ্য হয়ে উঠল। তারা নানা রকম করে ওর ওপর উৎপাত শুরু করল। গণিতের মাস্টার ছিলেন খুব কড়া, তিনি কোনো রকম ছ্যাবলামি সহ্য করতেন না। তারই ক্লাসে একদিন মহা গোলমাল বেঁধে গেল। সুরীতির ডেস্কে তার বাপের হাতের অক্ষরে লেখা লেফাফা খোলা মাত্রই তার মধ্য থেকে একটা আরশোলা ফরফর করে বেরিয়ে এলো। মহা চেঁচামেচি বেঁধে গেল। সেই জন্তুটা ভয় পেয়ে পাশের মেয়ের খোপার ওপরে আশ্রয় নিল। সে এক বিষম হাউমাউ কাণ্ড। গণিতের মাস্টার বেনিবাবু খুব কড়া কটাক্ষপাত করবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু আরশোলার ফরফরানির ওপরে তার শাসন খাটবে কী করে? সেই চেঁচামেচিতে ক্লাসের মান রক্ষা আর হয় না। আরেকদিন সুরীতির নোট বইয়ের পাতায় পাতায় ছেলেরা নস্যি দিয়েছে ভরে, খুব কড়া নস্যি। বইটা খুলতেই ঘোরতর হাঁচির ছোঁয়াচে উৎপাত বেঁধে গেল। সে গুঁড়ো পাশের মেয়েদের নাকে ঢুকে পড়ল, সকলকে নাকের জলে চোখের জলে করে দিল। আর ঘন ঘন হ্যাচ্চ শব্দে পড়াশুনো বন্ধ হয় আর কি। মাস্টার আর চোখে দেখেন, দেখে তারও হাসি চাপা শক্ত হয়ে ওঠে। একদিন রব উঠল কোনো এক মহারাজা কলেজ দেখতে আসবেন, বিশেষ করে মেয়েদের ক্লাস। কানে কানে গুজব রটল তার এই দেখতে আসার লক্ষ্য ছিল বধূ জোগাড় করা। একদল মেয়ে ভান করল যে তাদের যেন অপমান করা হচ্ছে, কিন্তু ওরই ভিতর দেখা গেল সেদিনকার খোপায় কিছু শিল্প কাজ, সেদিনকার পারে কিছু রং। লোকটি তো আর যে সে নয়, সে ক্রোড়পতি। মেয়েদের মনের মধ্যে একটা হুড়োহুড়ি ছিল, সকলের আগে তার চোখে পড়বার। তারপরে ক্লাস তো হয়ে গেল। একটা দূত এসে জানালো যে তার পছন্দ ওই সুরীতিকেই। সুরীতি জানে এ রাজার তহবিলে অগাধ টাকার জোরে পুরুষ জাতির সমস্ত নীচতা কোথায় তলিয়ে যায়। ভান করল এ প্রস্তাবে যে সে কেবল রাজি নয় তা নয়, বরঞ্চ সে অপমানিত বোধ করছে। কেননা মেয়েদের ক্লাস তো গোহাটা নয় যে ব্যবসায়ী এসে গরু বাছাই করে নিয়ে যাবে। কিন্তু মনে মনে ছিল আর একটু সাধ্য সাধনার প্রত্যাশা। ঠিক এমন সময় খবর পাওয়া গেল মহারাজা তার সমস্ত পাগড়ি টাগড়ি সমেত অন্তর্ধান করেছেন। তিনি বলে গিয়েছেন, বাঙালি মেয়েদের মধ্যে একটাকেও বাছাই করে নেবার যোগ্য তিনি দেখলেন না। এর চেয়ে তাদের পশ্চিমের বেদের মেয়েরাও অনেক ভালো। ক্লাস শুদ্ধ মেয়েরা একেবারে জ্বলে উঠল। বলল, কে বলেছিল তাকে আমাদের এই অপমান করতে আসতে? সেদিন তাদের সাজসজ্জার মধ্যে যে একটু কারিগরি দেখা গিয়েছিল সেটা লজ্জা দিতে লাগল। এমন সময় প্রকাশ পেল মহারাজটি তাদেরই একজন পুরনো ছাত্র। বাপ মায়ের বিষয় সম্পত্তি জুয়ো খেলে উড়িয়ে দিয়ে সে খুঁজে বেড়াচ্ছে টাকাওয়ালা মেয়ে। মেয়েদের মাথা হেঁট হয়ে গেল। সুরীতি বারবার করে বলতে লাগল। সে একটুও বিশ্বাস করেনি। সে প্রথম থেকেই কেবল যে বিশ্বাস করেনি তা নয়, সে কলেজের প্রিন্সিপালকে এই পড়ার ব্যাঘাত নিয়ে নালিশ করতে পর্যন্ত তৈরি ছিল। হয়তো ছিল, কিন্তু তার তো কোনো দলিল পাওয়া গেল না। এমনি করে একটার পর একটা উৎপাত চলতেই লাগল। এই সমস্ত উপদ্রবের প্রধান পাণ্ডা ছিল নিহার। একবার ডিগ্রি নিতে যাচ্ছিল যখন সুরীতি, তার পাশে এসে নিহার বলল, কি গো গরবিনী, মাটিতে যে পা পড়ছে না। সুরীতি মুখ বেঁকিয়ে বলল, দেখুন, আপনি আমার নাম নিয়ে ঠাট্টা করবেন না। নিহার বলল, তুমি বিদুষী হয়ে একে ঠাট্টা বলো? এই যে বিশুদ্ধ ক্লাসিক্যাল সাহিত্য থেকে কোটেশন করা, এমন সম্মান আর কি কোনো নামে হতে পারে? আমাকে আপনার সম্মান করতে হবে না। সম্মান না করে বাঁচি কি করে? তোমাকে আদরের নামে ডেকে যে তৃপ্তি শেষ হয় না। দেখুন, আপনি আমাকে রাস্তার মধ্যে যদি এরকম অপমান করেন, আমি প্রিন্সিপালের কাছে নালিশ করব। নালিশ করতে হয় করো, তবে অপমানের একটা সংজ্ঞা ঠিক করে দিও।
এর মধ্যে কোন শব্দটা অপমানের? বলো তো, আমি আরও চড়িয়ে দিতে পারি। বলবো, হে নিখিল বিশ্বহৃদয় উন্মাদিনী। রাগে লাল হয়ে সুরীতি দ্রুত পদে চলে গেল। তার পিছন দিক থেকে খুব একটা হাসির ধ্বনি উঠল। তার পরের দিন ক্লাস আরম্ভ হবার মুখেই রব উঠল, হে সরস্বতী চরণ কমলদল বিহারিণী গুঞ্জনমত্ত মধুব্রতা পূর্ণচন্দ্র নিভাননী। সুরীতি রেগে গিয়ে পাশের ঘরে সুপারিনটেন্ডেন্ট গোবিন্দবাবুকে বলল, দেখুন, আমাকে কথায় কথায় অপমান করলে আমি থাকব না। তিনি এসে বললেন ক্লাসের ছেলেদের, তোমরা কেন ওকে এত উপদ্রব করছ? নিহার বলল, একে কি উপদ্রব বলে? যদি কেউ নালিশ করতে পারে তবে পূর্ণচন্দ্রই করতে পারতেন যে তাকে আমি ঠাট্টা করেছি। আমাদের ক্লাসে যোগেশ বলে ওগুলো বাদ দিয়ে শুধু ওকে নিভাননা বললেই হয়, কেননা কলমের নিভের মতো সুতীক্ষ্ণ ওর মুখ। শুনে বরং আমি আপত্তি করেছিলুম, ছি, এরকম করে বলতে নেই, ওরা হলেন বিদুষী, কথাটা চাপা দিয়েছিলুম। কিন্তু পূর্ণচন্দ্র নিভাননাতে আমি তো দোষের কিছু দেখিনি। ছেলেরা বলল, আপনি বিচার করে দেখুন, আমরা মনের আনন্দে আওড়ে গিয়েছিলুম, হে সরস্বতী চরণ কমল বিহারিণী গুঞ্জনমত্ত মধুব্রতা। প্রথমত কথাটা নিন্দার নয়, দ্বিতীয়ত সেটা যে ওরই প্রতি লক্ষ্য করে বলা, এত অহংকার ওর কেন হল? এখানে তো আরও ছাত্রী আছে। সুপারিনটেন্ডেন্ট বললেন, অস্থানে অসময়ে এরকম সম্ভাষণগুলো লোকে পরিহাস বলেই নেয়, দরকার কি বলা? দেখুন স্যার, মন যখন উতলা হয়ে ওঠে তখন কি সময় অসময়ের বিচার থাকে? তাছাড়া আমাদের এই সম্ভাষণ যদি পরিহাসী হয় তাহলে তো এটা কেউ গায়ে না নিয়ে হেসে উড়িয়ে দিতে পারতেন। আর আপনার কলেজে এত বড় বড় সব বিদুষী, এরা কি পরিহাসীর উত্তরে পরিহাস করতেও জানেন না? এদের দন্তরুচি কৌমুদীতে কি হাস্যমাধুরী জাগবে না? তাহলে আমরা সব তৃষিত সুধা পিপাসু পুরুষগুলো বাঁচি কি করে? এইরকম কথা কাটাকাটির পালা চলত যখন তখন। সুরীতি অস্থির হয়ে উঠল। তার স্বাভাবিক গাম্ভীর্য আর টেকে না। সে ঠাট্টা করতে জানে না, অথচ কড়া জবাব করার ভাষাও তার আসে না। সে মনে মনে জ্বলে পড়ে মরে। সুরীতির এই দুর্গতিতে দয়া হয় এমন পুরুষও ছিল ওদের মধ্যে, কিন্তু তারা ঠাঁই পায় না। আরও একদিন হঠাৎ কি খেয়াল গেল, যখন সুরীতি কলেজে আসছিল তখন রাস্তার ওপার থেকে নিহার তাকে ডেকে উঠল, হে কনক চম্পক দাম গৌরী। লোকটা পড়াশোনা করেছে বিস্তর, তার ভাষা শিখবার যেন একটা নেশা ছিল। যখন তখন অকারণে সংস্কৃত আওড়াত। তার ধ্বনিটা লাগতো ভালো। পাঠ্যপুস্তকের পড়ায় সুরীতি এগিয়ে থাকত। মুখস্থবিদ্যায় সে ছিল ওস্তাদ। কিন্তু পাঠ্যের বাইরে ছিল নিহারের প্রচুর পড়াশোনা। সুরীতি একেবারে প্রায় কাঁদো কাঁদো হয়ে ছুটে গোবিন্দবাবুর ঘরে গিয়ে বলল, রাস্তায় ঘাটে এরকম সম্ভাষণ আমার সহ্য হয় না। নিহার বলল, আমার অন্যায় হয়েছে, কাল থেকে ওকে বলবো মসি পুঞ্জিত বর্ণা। কিন্তু সেটা কি বড্ড বেশি রিয়ালিস্টিক হবে না? সুরীতি প্রায় কাঁদতে কাঁদতে ছুটে চলে গেল। নিহারের চরিত্রের একটা নিরেট নিষ্ঠুরতা ছিল। যথোপযুক্ত ঘোষ দিয়ে তবে সেটাকে শান্ত করা যেত, একথা সবাই জানে। একদিন নিহার জাপানি খেলনা কটকটে আওয়াজ করা কাঠের ব্যাঙ দিয়ে ছেলেদের পকেট ভর্তি করে আনল। ঠিক যে সময় প্লেটোর দার্শনিক তত্ত্ব ব্যাখ্যা করবার পালা এলো, সমস্ত ক্লাসই কটকট শব্দ পড়ে গেল। শব্দটা যে কোথা থেকে হচ্ছে তাও স্পষ্ট বোঝা শক্ত। সেদিন কটকটে ব্যাঙের শব্দে প্লেটোর কণ্ঠ একেবারে ডুবে গেল। শেষকালে খানা তল্লাশি করে দেখা গেল 10টা কাঠের ব্যাঙ সুরীতির ডেস্কের ভিতরে। সে চিৎকার করে বলে উঠল, এ কখনো আমার নয়, অন্যেরা কেউ আমার ডেস্কে দুষ্টুমি করে ভরে রেখেছে। ছেলেরা মহা তেরিয়া হয়ে বলে উঠল, আমাদের ওপর এরকম অন্যায় দোষ দিলে আমরা সইতে পারব না। এরকম ছেলে মানুষই খেলবার শখ কখনো পুরুষদের হতেই পারে না। এ সমস্ত মেয়েদেরই খুকির ধর্ম। কিছুক্ষণ ক্লাস ঘর নীরব। তারপরে হঠাৎ অপর কোণ থেকে অদ্ভুত শব্দ উঠল। একসঙ্গে সব ছেলেরা পা ঘষতে শুরু করেছে সিমেন্টের ওপর।
এতগুলো জুতো ঘষার শব্দে একটা উৎকট কনসার্টের সৃষ্টি হল। ক্রমশ মাত্রা ছাড়িয়ে গেল। সুরীতির পক্ষে আর চুপ করে থাকা চলল না। কিছুক্ষণ ধৈর্য ধরে রইল। একসময় হঠাৎ দড়াং করে একটা শব্দ হওয়ার পর ছেলেরা উফ শব্দে সানাইয়ের আওয়াজ নকল করতে লাগল। তখন সুরীতি বলে উঠল, স্যার, অনুগ্রহ করে ওদের গোলমাল করতে বারণ করবেন কি? আমরা এখানে পড়তে এসেছি, সঙ্গীত চর্চার জায়গা এটা নয়। যদি কারো ক্লাস করতে ইচ্ছে না হয় তবে ক্লাস ছেড়ে চলে যাওয়া উচিত। সঙ্গে সঙ্গে চারদিক থেকে রব উঠল সেম সেম, এবং লেফট রাইট মার্চ করতে করতে ছেলেরা বেরিয়ে গেল ঘর থেকে। সেদিনকার মতো ক্লাস আর জমল না। মেয়েরা যখন ক্লাস থেকে বেরিয়ে কমন রুমে বসেছে, একটি পিয়ন এসে খবর দিল সুরীতিকে সেক্রেটারি বাবু ডেকেছেন। মেয়েরা সব কানাকানি করতে লাগল। সুরীতি সেক্রেটারির ঘরে ঢুকে দেখল সেখানে তাদের সেদিনকার প্রফেসর বসে আছেন, আর নিহার পাশে দাঁড়িয়ে। সেক্রেটারি সুরীতিকে বললেন, ছেলেরা নালিশ করেছে তোমার আজকের ব্যবহারে তারা অপমান বোধ করেছে। তোমার দিক থেকে যদি কিছু বলবার থাকে তো বলো। স্যার, ওরা যে প্রফেসরের সঙ্গে অপমানজনক ব্যবহার করল, আমাদের সঙ্গে অভদ্রতা করল, তাতে কি আমাদেরই অপমান হয় না? যাই হোক, সেক্রেটারি ও প্রফেসর উভয় পক্ষের কথা শুনে বিবেচনা করে নিহারকে বললেন, সব দিক থেকে প্রমাণ হলো ক্লাসে তুমিই প্রথম উৎপাত শুরু করো এবং তুমিই ছিলে দলের অগ্রণী। এক্ষেত্রে তোমারই ক্ষমা চাওয়া উচিত। নিহার বলল, স্যার, আমার দ্বারা এটা সম্ভব নয়। তার চেয়ে অনুমতি দিন, আমি কলেজ ছাড়তে রাজি। সেক্রেটারি বললেন, তোমাকে সময় দিচ্ছি, ভালো করে ভেবে দেখো। নিহার তথাস্তু বলে খাতাপত্র নিয়ে উঠে পড়ল। সেদিন ক্লাসের শেষে ছেলেমেয়েরা বাইরে নেমে দেখল নোটিশ বোর্ডে নোটিশ টানানো রয়েছে, আজ থেকে পুজোর ছুটি আরম্ভ হল। সলিলার সঙ্গে নিহারের ছিল বিশেষ ঘনিষ্ঠতা। সে নিহারকে প্রস্তাব করল, তুমিও দার্জিলিংয়ে চলে এসো। নিহার বলল, আমার বাপ তো তোমার বাপের মতো লক্ষ্যপতি নয়, দার্জিলিংয়ে পড়াশোনা করি এমন শক্তি কোথায়? শুনে সে মেয়ে বলে, আচ্ছা, আমি দেব তোমার খরচ। নিহারের এই গুণ ছিল, তাকে যা দেওয়া যায় তা পকেটে করে নিতে একটু ইতস্তত করে না। সে ধনী ছাত্রীর খরচায় দার্জিলিংয়ে যাওয়াই স্থির করল। এদিকে যত অহংকারী সুরীতির থাক, নিহারের মনের টান যে সলিলার দিকে, সেটা তার মনে বাজল। নিহার ধনী মেয়ের আশ্রয়ে সুরীতির প্রতি আরও বেশি যখন তখন যা তা বলতে লাগল। সে বলত, পুরুষের কাছে ভদ্রতার দাবি করতে পারে সেই মেয়েরাই যারা মেয়েদের স্বভাব ছাড়েনি। পুরুষের কাছ থেকে এই অনাদর সুরীতি ঘাড় বেঁকে অগ্রাহ্য করবার ভান করত। কিন্তু তার মনের ভিতরে এই নিহারের মন পাওয়ার ইচ্ছেটা যে ছিল না, তা বলা যায় না। নিহার ধনী মেয়ের কাছ থেকে মাসোহারা নিত। তাতে ছেলেরা কেউ কেউ ঈর্ষা করে ও কেউ কেউ ঘৃণা করে নিহারকে বলতো ঘর জামাই। নিহার তা গ্রাহ্যই করত না। তার দরকার ছিল পয়সার। যতদিন পর্যন্ত তার দোকানে বন্ধুদের নিয়ে পিকনিক করবার খরচ চলত এবং নানা প্রকার শৌখিন ও দরকারি জিনিসের সরবরাহ সুসাধ্য হয়ে উঠত, ততদিন পর্যন্ত সেই মেয়ের আশ্রিত হয়ে থাকতে তার কিছুমাত্র সংকোচ হতো না। দরকার হলেই নিহার সলিলার কাছ থেকে টাকা চেয়ে পাঠাত। এই যে তার একজন পুরুষ পোষ্য ছিল, তার প্রতিভার ওপর সলিলার খুব বিশ্বাস ছিল। মনে করেছিল একসময় নিহার একটা মস্ত নাম করবে। সমস্ত বিশ্বের কাছে তার প্রতিভার যে একটা অকুণ্ঠিত দাবি আছে, নিহার সেটার আভাস দিতে ছাড়ত না। সলিলাও তা মেনে নিত। সলিলা দার্জিলিংয়ে থাকতে থাকতেই একসময় তার ডবল নিউমোনিয়া হল। চিকিৎসার ত্রুটি হল না, কিন্তু যমদূতকে ঠেকিয়ে রাখতে পারল না। মৃত্যু হল সলিলার। শেষ পর্যন্ত নিহার তাকিয়েছিল হয়তো উইলে তার নামে কিছু দিয়ে যাবে, কিন্তু তার কোনো চিহ্ন মিলল না। তখন সলিলার উপরে ভীষণ রাগ হল, বিশেষত যখন শুনল সলিলা তার দাসীকে দিয়ে গিয়েছে 100 টাকা। তখন সে সলিলাকে ধিক্কার দিয়ে বলে উঠল, এই কিরকম নীচতা, ইংরেজিতে যাকে বলে মিননেস। যে মেয়েকে নিহার স্তব করে বলত জগদ্ধাত্রী,
পুরুষ পালনের পালা তিনি সাঙ্গ করে নিহারকে নৈরাশ্যের ধাক্কা দিয়ে চলে গেলেন। দার্জিলিংয়ের খরচ তো আর চলে না। আবার নিহার ফিরে এলো কলকাতার মেসে। ছেলেরা এক দফা খুব হাসাহাসি করে নিল। নিহারের তাতে গায়ে বাজত না। ওর আশা ছিল দ্বিতীয় আরেকটি জগদ্ধাত্রী জুটে যাবে। একজন বিখ্যাত উড়িয়া গণৎকার তাকে গণে বলেছিল কোনো এক ধনী মেয়ের প্রসাদ সে লাভ করবে। সেই গণনা ফলের দিকে উৎসুক চিত্তে সে তাকিয়ে রইল। জগদ্ধাত্রী কোন রাস্তা দিয়ে এসে পড়েন তা তো বলা যায় না। অত্যন্ত টানাটানির দশায় পড়ে গেল। দার্জিলিং ফেরত নিহারকে হঠাৎ কলেজে দেখে সুরীতিও আশ্চর্য হয়ে গেল। বলল, আপনি হিমালয় থেকে ফিরলেন কবে? নিহার হেসে বলল, ও সীমন্তিনী, কিছু হাওয়া খেয়ে আসা গেল। দেবদারুর চেয়ে ঢের বেশি কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশের রোগাহার। এই দেখো না, কম্বল জড়িয়ে ভুটিয়া সেজে এসেছি। সুরীতি হেসে বলল, কেন? সাজ তো মন্দ হয়নি, আর আপনার চেহারাও তো ভালো দেখাচ্ছে। ভুটিয়ার সাজসজ্জাতে আপনাকে ভালো বানিয়েছে। নিহার বলল, শুনে খুশি হল। এখন তো আর শীতের থেকে রক্ষা পাবার কথা ভাবতে হবে না। এখন কি দিয়ে তোমাদের চোখ ভোলাবো সেইটাই হচ্ছে সমস্যা। সেটা আরও শক্ত কথা। তা চোখ ভোলাবার দরকার কি? পুরুষ মানুষের সহায়তা করে তার বিদ্যে। তুমি জানো তো তোমার মধ্যে তার অভাব নেই। নিহার বলল, এইটাই তোমাদের ভুল। নিউটন বলেছিলেন তিনি জ্ঞান সমুদ্রের নুড়ি করিয়েছেন। আমি তো কেবলমাত্র বালুর কোনা সংগ্রহ করেছি। সুরীতি বলল, বাস রে, এবার পাহাড় থেকে দেখছি তুমি অনেকখানি বিনয় সংগ্রহ করে এনেছ। এ তো তোমার কখনো ছিল না। এর মধ্যে আশ্চর্যের কথা এই যে সলিনার মৃত্যুর উল্লেখ মাত্রও নিহার করল না। এদিকে ক্লাসের ঘণ্টার শব্দে দুজনকেই চলে যেতে হল। কিন্তু নিহারের কথাগুলো সুরীতির মনের ভিতরে দেবদারুর মতোই কম্পিত হতে লাগল। সে দেখেছে আজকাল নিহারের ঠাট্টা আর সংস্কৃত শ্লোক আওড়ানো অন্য মেয়েরা খুব পছন্দ করে। তারা তাই নিয়ে ওকে প্রশংসাও করে। তাই সেও বুঝেছে ওতে পরিহাসের করার স্বাদ নেই। সেই জন্য ইদানিং নিহারের হঠাৎ সংস্কৃত আবৃত্তিকে ভালো লাগাবার চেষ্টা করত। এমন সময় একটা ঘটনা ঘটল যাতে ছাত্রছাত্রীদের মিলেমিশে কাজ করবার একটা সুযোগ হল। সবর্ন ইউনিভার্সিটির একজন ভারত প্রত্নতত্ত্ববিদ পণ্ডিত আসবেন কলকাতা ইউনিভার্সিটির নিমন্ত্রণে। ছেলেমেয়েরা ঠিক করেছিল পথের মধ্যে থেকে তারাই তাকে অভ্যর্থনা করার গৌরব সর্বপ্রথম লুটে নেবে। আগে অধ্যাপকের কাছে গিয়ে তাকে ওদের প্রগতি সঙ্গের নিমন্ত্রণ জানাল। তিনি ফরাসি সৌজন্যের আতিশয্যে এই নিমন্ত্রণ স্বীকার করে নিলেন। তারপরে কে তার অভিনন্দন পাঠ করবে সেটা ওরা ভালো করে ভেবে পাচ্ছিল না। কেউ বলছিল সংস্কৃত ভাষায় বলবে, কেউ বলছিল ইংরেজি ভাষাই যথেষ্ট। কিন্তু তা কারো মনোপুত হল না। ফরাসি পণ্ডিতকে ফরাসি ভাষায় সম্মান প্রকাশ করাই উপযুক্ত ঠিক করল। কিন্তু করবে কে? বাইরের লোক পাওয়া যায়, কিন্তু সেটাতে সম্মান রক্ষা হয় না। এমন সময় নিহার বলে উঠল, আমার ওপর যদি ভার দাও আমি কাজ চালিয়ে নিতে পারব, এবং ভালো রকমই পারব। মেয়েদের মধ্যে কেউ কেউ ছিল যাদের নিহারের ওপর বিশেষ টান। তারা বলল, দেখা যাক না। সুরীতির বিশেষ আপত্তি। সে বলল, একটা ভাড়ামি হয়ে উঠবে। দলের মেয়েরা বলল, আমরা বিদেশি, যদি বা আমাদের ভাষায় কিংবা বক্তৃতায় কোনো ত্রুটি হয় তা ফরাসি অধ্যাপক নিশ্চয়ই হাসি মুখে মেনে নেবেন। ওরা তো আর ইংরেজ নন। ইংরেজরা বিদেশিদের কাছ থেকেও নিজেদের আদব কায়দার স্খলন সইতে পারেন না, এমন ওদের অহংকার। কিন্তু ফরাসিদের তা নয়। বরঞ্চ যদি কিছু অসম্পূর্ণ থাকে সেটা হেসে গ্রহণ করবে। দেখা যাক না নিহারের বিদ্যের দৌড় কতদূর। শুনেছি ও ঘরে বসে বসে ফরাসি পড়ার চর্চা করে। নিহারের বাড়ি চন্দননগরে। প্রথম বয়সে ফরাসি স্কুলে তার বিদ্যাশিক্ষা। সেখানে ওর ভাষার দখল নিয়ে খুব খ্যাতি পেয়েছিল। এসব কথা ওর কলকাতার বন্ধু মহল কেউ জানত না। যাই হোক, সে তো কোমর বেঁধে দাঁড়াল। কি আশ্চর্য! অভিনন্দন যখন পড়ল, তার ভাষার ছটায় ফরাসি পণ্ডিত এবং তার দু একজন অনুচর
আশ্চর্য হয়ে গেলেন। তারা বললেন, এরকম মার্জিত ভাষা ফ্রান্সের বাইরে কখনো শোনেননি। বললেন, এই ছেলেটির উচিত প্যারিসে গিয়ে ডিগ্রি অর্জন করে আসা। তারপর থেকে ওদের কলেজের অধ্যাপক মণ্ডলীতে ধন্য ধন্য রব উঠল। বলল, কলেজের নাম রক্ষা হল। এমনকি কলকাতা ইউনিভার্সিটিকেও ছাড়িয়ে গেল খ্যাতিতে। এরপরে নীহারকে অবজ্ঞা করা কারো সাধ্যের মধ্যে রইল না। নীহারদা নীহারদা গুঞ্জন ধ্বনিতে কলেজ মুখরিত হয়ে উঠল। প্রগতি সংঘের প্রথম নিয়মটা আর টেকে না। পুরুষদের মন ভোলাবার জন্য রঙিন কাপড় চোপড় পরা ওরা ত্যাগ করেছিল। সর্বপ্রথমে সে নিয়মটি ভাঙল সুরীতি। রং লাগল তার আঁচলে। আগেরকার বিরুদ্ধ ভাব কাটিয়ে নীহারের কাছে আসতে তার সংকোচ বোধ হতে লাগল। কিন্তু সে সংকোচ বুঝি আর টেকে না। সুরীতি দেখল অন্য মেয়েরা সব তাকে ছাড়িয়ে যাচ্ছে। কেউ বা ওকে চায়ের নিমন্ত্রণ করছে, কেউ বা বাঁধানো টেনিসন এক সেট লুকিয়ে ওর ডেস্কের মধ্যে উপহার রেখে যাচ্ছে। কিন্তু সুরীতি পিছিয়ে পড়ছে। একজন মেয়ে নীহারকে যখন নিজের হাতের কাজ করা সুন্দর একটা টেবিল ঢাকা দিল, তখন সুরীতির প্রথম মনে বিঁধল। ভাবল, আমি যদি এইসব মেয়েনি শিল্পকার্যের চর্চা করতাম। সে যে কোনোদিন সূচির মুখে সুতো পরায়নি, কেবল বই পড়েছে। সেই তার পাণ্ডিত্যের অহংকার আজ তার কাছে খাটো হয়ে যেতে লাগল। কিছু একটা করতে পারত, যেটাতে নীহারের চোখ ভুলতে পারত। সে আর হয় না। অন্য মেয়েরা তাকে নিয়ে কত সহজে সামাজিকতা করে। সুরীতির খুব ইচ্ছে সেও তার মধ্যে ভর্তি হতে পারত যদি, কিন্তু কিছুতেই খাপ খায় না। তার ফল হলো এই, তার আত্মনিবেদন অন্য মেয়েদের চেয়েও আরও যেন জোর পেয়ে উঠল। সে নীহারের জন্য কোনো অছিলায় নিজের কোনো একটা ক্ষতি করতে পারলে কৃতার্থ হতো। একেবারে প্রগতি সংঘের পালের হাওয়া বদলে গেল। অন্য মেয়েরা ক্রমে নিয়মিতভাবে তাদের পড়াশোনায় লেগে গেল, কিন্তু সুরীতি তা পেরে উঠল না। একদিন ডেস্কের ওপর থেকে নীহারের ফাউন্টেন পেনটি মেঝের ওপর গড়িয়ে পড়েছিল। সর্বাগ্রে সেটা সুরীতি ওকে তুলে দিল। এর চেয়ে অবনতি সুরীতির আর কোনোদিনও হয়নি। একদিন নীহার বক্তৃতায় বলছিল, তার মধ্যে ফরাসি নাট্যকারের কোটেশন ছিল। সব সুন্দর জিনিসের একটা অবগুণ্ঠন আছে। তার উপরে পুরুষ দৃষ্টির হাওয়া লাগলে তার সৌকুমার্য নষ্ট হয়ে যায়। আমাদের দেশে মেয়েরা যে পারতপক্ষে পুরুষদের কাছে দেখা দিত না, তার প্রধান কারণ এই যে দেখা দেওয়ার দ্বারা মেয়েদের মূল্য কমে যায়, তাদের কমনীয়তার উপর দাগ পড়তে থাকে। অন্য মেয়েরা এই কথা নিয়ে বিরুদ্ধ তর্কে উত্তেজিত হয়ে উঠল। তারা বলল, এমনতর করে ঢেকে ঢুকে কমনীয়তা রক্ষা করবার চেষ্টা করা অত্যন্ত বিড়ম্বনা। সংসারে পুরুষ স্পর্শ, কি স্ত্রী কি পুরুষ, সকলের পক্ষেই সমান আবশ্যক। আশ্চর্য এই, আর কেউ নয়, স্বয়ং সুরীতি উঠে নীহারের কথার সমর্থন করল। এই এক সাবনের ধাক্কায় তার চাল চলন সম্পূর্ণ বদলে যাওয়ার জো হল। এখন সে পরামর্শ নিতে যায় নীহারের কাছে। প্রত্যেকবারই সুরীতি ভালো কিছু দেখবার থাকলে সিনেমায় যেত। এখন তার কি হল? এত বড় আত্মত্যাগ তো কল্পনাও করা যায় না। এমনকি আজকালকার দিনে যে সামাজিক নিমন্ত্রণে স্ত্রী পুরুষের একসঙ্গে খাওয়া দাওয়া চলত, সেখানে সে যাওয়া ছেড়ে দিল। সনাতনীরা খুব তার প্রশংসা করতে লাগল। প্রগতি সংঘ থেকে সে নিজেই নিজের নাম কাটিয়ে নিল। সুরীতি চাকরি নেবে, নীহারের অনুমতি চাইল। স্কুলে পুরুষ ছাত্র খুব ছোট বয়সের হলেও তাদের পড়ানো চলে কিনা। নীহার বলল, না, তাও চলে না। তার ফল হলেও সে অর্ধেক মাইনে স্বীকার করে মাস্টারি নিয়ে বলে, তার বাকি বেতন থেকে ছেলেদের আলাদা পড়াবার লোক রাখা হোক। স্কুলের সেক্রেটারিবাবু অবাক। সুরীতির মনের টান ক্রমশ দুঃসহ হয়ে উঠতে লাগল। একসময় কোনো রকম করে আভাস দিয়েছিল তাদের বিয়ে হতে পারে কিনা। একদিন যে সমাজের নিয়মকে সুরীতি মানত না, সেই সমাজের নিয়ম অনুসারে শুনতে পেল ওদের বিয়ে হতে পারে না কোনো মতেই। প্রায় সে শুনতে পায়, নীহারের অবস্থা ভালো নয়, পড়বার বই তাকে ধার করে পড়তে হয়,
তখন সুরীতি নিজের জলপানি থেকে ওকে যথেষ্ট সাহায্য করতে লাগল। নিহারের তাতে কোনো লজ্জা ছিল না। মেয়েদের কাছ থেকে পুরুষদের যেন অর্ঘ্য নেবার অধিকার আছে, অথচ তার বিদ্যার অভিমানের অন্ত ছিল না। একবার একটি কলেজে বাংলা অধ্যাপকের পদ খালি ছিল। সুরীতির অনুরোধে নিহারকে সে পদে গ্রহণ করার প্রস্তাবে অনুকূল আলোচনা চলছিল। তাতে নিহারের নাম নিয়ে কমিটিতে এই আলোচনায় তার অহংকারে ঘা লাগল। সুরীতি নিহারকে বলল, এ তোমার অন্যায় অভিমান। স্বয়ং ভাইসরয় নিযুক্ত করবার সময়ও কাউন্সিলের মেম্বারদের মধ্যেই তা নিয়ে কথাবার্তা চলে। নিহার বলে, তা হতে পারে, কিন্তু আমাকে যেখানে গ্রহণ করবে সেখানে বিনা তর্কেই গ্রহণ করতে হবে। এ না হলে আমার মান বাঁচবে না। আমি বাংলা ভাষায় এমএতে সর্বপ্রথম পদবি পেয়েছি। আমি অমন করে কমিটি থেকে ঝাড় দিয়ে নেওয়া পদ নিতে পারব না। এ পদ যদি নিত তাহলে সুরীতির কাছ থেকে অর্থ সাহায্যের প্রয়োজন চলে যেত নিহারের। পদকে সে অগ্রাহ্য করল, কিন্তু এই প্রয়োজনকে না। সুরীতির জল খাবার প্রায় বন্ধ হয়ে গেল। বাড়ির লোক ওর ব্যবহার এবং চেহারায় অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠল। ছেলেবেলা থেকেই ওর শরীর ভালো নয়, তার উপরে এই কষ্ট করা। এ তপস্যা কার জন্য সে কথা যখন তারা ধরতে পারল, তখন তারা নিহারকে গিয়ে বলে, হয় তুমি একে বিবাহ করো, নয় এর সঙ্গ ত্যাগ করো। নিহার বলে, বিবাহ করা তো চলবেই না, আর ত্যাগের কথা আমাকে বলছেন কেন? সঙ্গ ইচ্ছে করলেই তো তিনি ত্যাগ করতে পারেন, আমার তাতে কিছুমাত্র আপত্তি নেই। সুরীতি সে কথা জানত। সে জানত নিহারের কাছে তার কোনো মূল্যই নেই, নিজের সুবিধেটুকু ছাড়া। সেই সুবিধেটুকু বন্ধ হলে তাকে অনায়াসে পথের কুকুরের মতো খেদিয়ে দিতে সে পারে। এ জেনেও যত রকমে পারে সুবিধে দিয়ে, বই কিনে দিয়ে, নতুন খদ্দরের থান তাকে উপহার দিয়ে, যেমন করে পারে তাকে এই সুবিধের স্বার্থ বন্ধনে বেঁধে রাখল। অন্য গতি ছিল না বলে এই অসম্মান সুরীতি স্বীকার করে নিল। একসময় মফস্বলে বেশি মাইনের প্রিন্সিপালের পদ পেয়েছিল। তখন তার কেবল এই মনের ভিতরে বাজত, আমি তো খুব আরামে আছি, কিন্তু তিনি তো ওখানে গরিবের মতো পড়ে থাকেন, এই আমি সহ্য করব কি করে? অবশেষে একদিন বিনা কারণে কাজ ছেড়ে দিয়ে কলকাতায় অল্প বেতনে এক শিক্ষিকার পদ নিল। সেই বেতনের 12 আনা যেত নিহারের পেট ভরাতে, তার শখের জিনিস কিনে দিতে। এই ক্ষতিতেই ছিল তার আনন্দ। সে জানত মন ভোলাবার কোনো বিদ্যে তার জানাই ছিল না। সেই কারণেই তার ত্যাগ এত অপরিমিত হয়ে উঠল। এই ত্যাগেই সে অন্য মেয়েদের ছাড়িয়ে যেতে চেয়েছিল। তাছাড়া আজকাল উল্টো প্রগতির কথা সে ক্রমাগত শুনে আসছে। মেয়েরা পুরুষদের জন্য ত্যাগ করবে, এইটাই হচ্ছে বিধাতার বিধান। পুরুষদের জন্য যে মেয়ে নিজেকে না উৎসর্গ করে সে মেয়েই নয়। এই সমস্ত মত তাকে পেয়ে বসল। কলকাতায় যে বাসা সে ভাড়া করল খুব অল্প ভাড়ায়, তার স্যাঁতস্যাঁতে রোগের আড্ডা। তার ছাদে বের হবার জো নেই। কলতলায় কেবলই জল গড়িয়ে পড়ছে। তার উপরে যা কখনো জীবনে করেনি তাই করতে হল। নিজের হাতে রান্না করতে আরম্ভ করল। অনেক বিদ্যে তার জানা ছিল, কিন্তু রান্নার বিদ্যে সে কখনো শেখেনি। যে অখাদ্য অপথ্য তৈরি হতো তা দিয়ে জোর করে পেট ভরাত, কিন্তু স্বাস্থ্য একেবারে ভেঙে পড়ল। মাঝে মাঝে কাজ কামাই করতে বাধ্য হল ডাক্তারের সার্টিফিকেট নিয়ে। এত ঘন ঘন ফাঁক পড়ত কাজে যে অধ্যক্ষরা তাকে আর ছুটি মঞ্জুর করতে পারলেন না। তখন ধরা পড়ল ভিতরে ভিতরে তার ক্ষয় রোগ ধরেছে। বাসা থেকে তাকে সরানো দরকার। আত্মীয় স্বজনরা মিলে তাকে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করে দিল। কেউ জানত না কিছু টাকা তার গোপনে সঞ্চিত ছিল। সেই টাকা থেকেই তার বরাদ্দ মতো দেও নিহারের কাছে পৌঁছে যেত। নিহার সব অবস্থায় জানত, তবু তার প্রাপ্য বলে এই টাকা সে অনায়াসে হাত পেতে নিতে লাগল। অথচ একদিন হাসপাতালে সুরীতিকে দেখতে যাওয়ার অবকাশ সে পেত না। সুরীতি উৎসুক হয়ে থাকত
জানলার দিকে কান পেতে, কিন্তু কোনো পরিচিত পায়ের ধ্বনি কোনোদিন কানে এলো না। অবশেষে একদিন তার টাকার থলি নিঃশেষ হয়ে গেল, আর সেই সঙ্গে তার চরম আত্মনিবেদন। নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের স্টোরি এখানেই শেষ। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর দ্য নিউ আপডেট। নতুন গল্প প্রতি বুধ এবং শনিবার ঠিক সন্ধ্যে 6টায়। অনেক ধন্যবাদ।